টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো দেশের চলমান রাজনীতি নিয়ে। আগামী 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর আগে 3 আগস্ট শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই দিন শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্র দল। অবশ্য এর দুদিন আগেই আগামী 4-5 দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুব ক্রুশিয়াল বলেছিলেন প্রেস সচিব। সেক্ষেত্রে রাজনীতিতে কি আবারও সরগরম হতে যাচ্ছে? কি হতে যাচ্ছে রাজনীতিতে? এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সোহরাব হাসান। জনাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, আপনি তো আমার ভূমিকাতেই শুনলেন যে আগামী 2-3 দিন আসলে দেশের যে বিবদমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিভিন্ন সমাবেশ রয়েছে, বিভিন্ন ঘোষণা, সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়ার একটি কথা রয়েছে। তো সবকিছুকে মিলেই আসলে প্রেস সচিব বলেছিলেন যে আগামী 4-5 দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বাংলাদেশের খুবই ক্রুশিয়াল। আপনার কাছে কি মনে হচ্ছে? উনি কোন দৃষ্টিতে বা কোন প্রেক্ষাপটে কথাটি বলেছেন? 5 আগস্ট তো গণ অভ্যুত্থান বার্ষিকী। এই দিন সাবেক সরকার বিদায় নিয়েছে এবং 3 দিন পর নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সুতরাং আমরা তো অভ্যুত্থান বার্ষিকী পালন করব। সেই বার্ষিকীটা কার? যারা আন্দোলনে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন শুধু তাদের, না পুরো বাংলাদেশের জনগণের? বাংলাদেশের যদি জনগণের এই বার্ষিকী হয়, এই উদযাপন হয়, তাহলে দেখতে হবে যে এই জনগণ কি অবস্থায় আছে। 1 বছরে তাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে, তাদের নীতির কি পরিবর্তন হয়েছে, তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছে, তাদের যে লক্ষ্যে এই আন্দোলনটি পরিচালিত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্য কতটা দূর হয়েছে। সুতরাং এটি হচ্ছে মৌলিক কথা। দ্বিতীয় হচ্ছে একটা আনুষ্ঠানিকতা, এবং আনুষ্ঠানিকতায় যে বিষয়টি হচ্ছে যে একটি ঘোষণাপত্র আসবে, জুলাই সনদ, তার হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে চলবে। এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিন্তু ঐকমত্যে আসতে পারেনি। অনেক মৌলিক বিষয়ে দ্বিমত আছে। তারপরও আমরা আশা করি যে 5 আগস্ট একটা ঘোষণা আসবে এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে, এবং সেটি নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক হতেই পারে। তবে আগামী নির্বাচনের জন্য এরকম একটি ঘোষণা তো খুবই জরুরি। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদটা এমন পর্যায়ে না হয় যেটা পরবর্তীকালে কোনো সংঘাতের জন্ম নেয় অথবা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। আমরা আশা করবো এই জুলাই সনদের ভিত্তিতে ভবিষ্যৎ পথরেখা নির্ধারিত হবে এবং একটি সুষ্ঠু অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসের সেরা নির্বাচন তিনি করতে চান। আর সত্যি যদি আমরা সেরকম একটি নির্বাচন করতে পারি, সেটি কিন্তু বড় পাওয়া হবে। এবং সেক্ষেত্রে এই যে অনিশ্চয়তা আছে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে রেষারেষি আছে, সেটা অনেকটা কমে যাবে। আমরা আশা করি 5 তারিখে জুলাই ঘোষণাপত্রের সঙ্গে নির্বাচনের নির্দিষ্ট তারিখও ঘোষিত হবে। আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ বা রেষারেষি, তো সেটা আমরা তো দেখতে পাচ্ছি যে এখন আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল সেই দলগুলোর মধ্যে আসলে এখন এক ধরনের মতভেদ, রেষারেষি আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকালই আমি যদি বলি যে 2টো সমাবেশ আছে, সেক্ষেত্রে সেটা কি এই রেষারেষিটা কি আরো বাড়তে পারে, বা এটা কি কোনো একটি সংঘাতের পর্যায়ে যেতে পারে? আমি আশা করি এমন পর্যায়ে যাবে না যে কালকে 2 সমাবেশকে কেন্দ্র করেই, যেটি আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, বিএনপি আওয়ামী লীগ পাশাপাশি সমাবেশ করতে যে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটতো, ওই পর্যায়ে যাবে না। তবে এখানে একটি শক্তি প্রদর্শনের চেষ্টা থাকবে যে কার শক্তি বেশি। সেটি যারা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ দেখেছে তারা চাইবে তাদের শক্তি দেখাতে, যারা শাহবাগে সমাবেশ আহ্বান করেছে তারা চাইবে তাদের শক্তি দেখাতে। আবার এর বাইরেও হয়তো 5 আগস্ট একাধিক কর্মসূচি থাকবে। রেষারেষি বা এই মতবিরোধটা খুব বহুদলীয় রাজনীতিতে অন্যায় নয়, কিন্তু সেটা হচ্ছে এরকম সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন যে রাজনৈতিক দলগুলোর, এই যে গত বছর যে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মুখে বা মিছিলে এমন ভাষা ব্যবহার করা হচ্ছে যেটা কখনোই আমরা শুনিনি। মানে এতটাই উচ্চারণ অযোগ্য, এতটাই অশালীন, এতটাই বিদ্বেষপূর্ণ ভাষা দিয়ে, বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে তো গণতন্ত্র কায়েম করা যাবে না, গণতন্ত্রকে এগিয়ে নেওয়া যাবে না।
সেক্ষেত্রে এটাও আশা করব যে তরুণ প্রবীণ সব দলের নেতাকর্মীদেরই ভাষাভঙ্গি আচরণে এক ধরনের গণতান্ত্রিক রীতি এবং সহনশীলতা প্রত্যাশিত, সেটা তারা অনুসরণ করে চলবেন। তাহলে এই অন্তত সংঘাতের মধ্যে যাবে না বাংলাদেশ, সেটা আশা করি। আমরা রিসেন্টলি আসলে বিভিন্ন গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরই বিভিন্ন ফেসবুকে আসলে তাদের নিজস্ব যে কমেন্ট সেগুলোর মাধ্যমে মানে তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে গণ অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডারের একটা দাবি নিয়ে এক ধরনের আসলে এক ধরনের মত দ্বিমত চলছে আর কি। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকেও আমি খুব অস্বাভাবিক মনে করছি না, কারণ আপনাদের মুক্তিযুদ্ধের কথা বলুন, ৭১-এর কৃতিত্ব বা বিজয়ের দাবিদার নিয়েও দাবিদার কে কার অবদান বেশি এটা নিয়েও বিতর্ক ছিল। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আওয়ামী লীগের অবদান বেশি না বিএনপির অবদান বেশি না অন্যদের, এই বিতর্ক থাকবেই। কিন্তু বিতর্কটা এমন পর্যায়ে না পৌঁছে যাতে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। যারা একসঙ্গে মিছিল করেছে, একসঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে সফল আন্দোলন করেছে, তাদের অবস্থান যদি হয় এখন মুখ দেখা দেখি বন্ধ হওয়ার মতো, অথবা কেউ কারো কথা শুনতেই চাচ্ছেন না, তাহলে কিন্তু সামনে গণতন্ত্রকে এগিয়ে না আমরা যতই অঙ্গীকার করি না কেন, যতই গণতন্ত্র সনদ ঘোষণা করি বা জুলাই সনদ, আর সেটা কিন্তু কাজে দেবে না। সেক্ষেত্রে প্রথম হচ্ছে যেটা পরিবর্তন করা দরকার সেটা হচ্ছে মানসিকতার পরিবর্তন, গণতান্ত্রিক মন দরকার। এই রাষ্ট্রের গণতান্ত্রিক মন কিন্তু আমরা গত ৫৪ বছরে গঠন করতে পারিনি। এই মুহূর্তে আমি মনে করি যে গণতান্ত্রিক মন খুব জরুরি। অধ্যাপক আব্দুল্লাহ সাইদ আজকেই দেখলাম দেখুন মালতীর যে অনুষ্ঠানে বলেছেন যে তরুণদের আমরা দড়ি দেবো কেন, তরুণদের আমরা তৈরি করতে পেরেছি কিনা। সেক্ষেত্রে কিন্তু এই বড়দেরও মানে বয়স্কদেরও ভূমিকা আছে। এখন ছাত্র নেতৃত্ব তাদের হয়তো বড় কি বলে অভিভাবক দল নেই, কিন্তু বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, কমিউনিস্ট পার্টি বলুন বা অন্য দল বলুন বা জামাত ইসলাম, তাদের তো বয়স্ক মানে তাদের অভিভাবক আছে সব ছাত্র সংগঠনের, যুব সংগঠনের। অভিভাবকরা কিভাবে তাদের পরিচালিত করছে আমরা তো দেখছি। কোন নেতা সম্পর্কে কোনো কটূক্তি হলে তার কর্মীরা যেভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে, সেক্ষেত্রে নেতার দায়িত্ব কিন্তু তাদেরকে সংযত করা এবং তাদেরকে কোনো আগ্রাসী ভূমিকা থেকে বিরত রাখা। এটা যদি রাখা যায় তাহলে হয়তো, এবং আর ভাবতে হবে যে এই যে এতগুলো মানুষ জীবন দিল তাদের তো আর ফিরে পাবো না, কিন্তু তারা যে কারণে যে উদ্দেশ্যে যে লক্ষ্য নিয়ে জীবন দিল সেই লক্ষ্যটা যদি আমরা কিছুটাও পূরণ করতে পারি, একটি গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে পারি, গণতন্ত্রের জন্যই তো একটি সুষ্ঠু নির্বাচন যদি করতে পারি, তাহলেই কিন্তু তাদের আত্মদান সেটা মানে মূল্যবান হবে। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, আমরা তো দেখলাম যে আসলে সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন এই বিষয়গুলো ছিল। আমরা তো বিচার কার্য চলতে দেখছি, তারপরে সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের একটা জায়গায় তারা এসেছে। এখন আপনার মনে হয় কি যে নির্বাচনটা কি খুব মানে ঘোষিত সময়ের মধ্যে হয়ে যাওয়া উচিত? সেক্ষেত্রে মানে নির্বাচনের যদি একটি রোডম্যাপ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রাজনীতিতে রেষারেষি মতভেদ সেটা অনেকটা কমে যাবে বলে আপনি মনে করেন? আমি মনে করি, কারণ তখন সবাই নির্বাচন মুখী হবে। এই যে যারা আনুপাতিক হারে নির্বাচন চাইতো, যারা গণপরিষদ নির্বাচন চাইতো, তারাও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পদযাত্রা করে অথবা সমাবেশ করে কিন্তু তারা সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে, অথবা নাম ঘোষণা না করলেও তারা দেখাতে চেয়েছেন এই ব্যক্তি এখানে প্রার্থী হবেন আপনারা চাইলে। সুতরাং এক ধরনের নির্বাচনী হাওয়া কিন্তু লক্ষ্য করছি। এখন তারিখ ঘোষণা করলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্কের যে অবসান হয়ে যাবে তা নয়, তবে সেই বিতর্ক থাকবে যে হয়তো বিভিন্ন দল যারা মনে করেছে তাদের দাবি কম পূরণ হয়েছে, তারা সেই দাবি নিয়ে আবার সামনে সমাবেশ করবে, জনগণের কাছে যাবে, এমনকি সরকারের কাছেও দাবি জানাতে পারে। আর যে এক্ষেত্রে যে বড় সমস্যাটা সেটা হচ্ছে যে যেটা বলা হয় আওয়ামী লীগ সরকারের সময়, যেটা আমরা সবসময় বলতাম লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ মাঠ সমতল কিনা। এখন মাঠ সমতল মানে একটা কোনো দল সমাবেশ করতে চাইলো, নির্দিষ্ট জায়গায় সমাবেশটা চলে গেল, সেটাই কিন্তু মাঠ সমতল না। সেখানে প্রশাসনের কি ভূমিকা থাকে,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা থাকে, নির্বাচন কমিশনের কি ভূমিকা থাকে, সরকারের নীতি নির্ধারকদের কি ভূমিকা থাকে, সবটা মিলেই কিন্তু এক্ষেত্রে সবাই যদি সমন্বিতভাবে যদি একটি সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করে বা নির্বাচনের লক্ষ্যে মাঠে নামে, তাহলে আমি মনে করি সেটা কঠিন না। যেমন আমাদের এখানে যেমন মন্দ নির্বাচনের অনেক উদাহরণ আছে, ভালো নির্বাচনের উদাহরণ আছে। 91 সালে 3 মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদের সরকার এটা একটা ভালো নির্বাচন দিল স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী এরশাদের পতনের পর। তাহলে আমরা এই ইতিমধ্যে 1 বছর পার হতে যাচ্ছে, আমরা এই 18-19 মাসে কেন এই অন্তর্বর্তী সরকার একটা ভালো নির্বাচন দিতে পারবে না? আর সেক্ষেত্রে রাজনৈতিক দলের মত পথের পার্থক্য থাকবে। তবে এখানে যেটি 5 আগস্টের পরে এই গণঅভ্যুত্থানের পরে একটি শঙ্কা, অনেকেই বলেছেন, অধ্যাপক আনু মোহাম্মদ সহ অনেকে, যে একটা ডানপন্থার দিকে ঝোঁক আছে, ডানপন্থার উত্থান ঘটেছে মনে করে। অর্থাৎ বাংলাদেশের যে মৌলিক যে চেতনা, মৌলিক যে আদর্শ, 71-এর যে নীতি, আর সেখান থেকে যদি বাংলাদেশ সরে আসে, তাহলে তো আর বাংলাদেশের যে অস্তিত্বই বিপন্ন হওয়ার একটা উপক্রম। সেক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের বিদায় নেওয়ার সঙ্গে এই 71-এর প্রশ্নটা যাতে বিতর্কের মুখে না পড়ে, এই কথাগুলো কিন্তু নানাভাবেই আলোচনায় আসছে। এবং আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের যারা নির্ধারক, তারাও বিষয়টি আন্তরিকভাবে দেখবে। কারণ আমাদের সমস্ত কিছুর মূলে তো 71, অর্থাৎ স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সঙ্গে আপোষ করলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। বরং মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করেই সেটা পারবো। এখন বিগত সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে চেতনার বিরুদ্ধে কাজ করেছে। এর অর্থ এটা নয় যে মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধের যে মৌল আদর্শ, সেটি নাকচ হয়ে গেছে বা সেটি অর্থহীন হয়ে গেছে। সুতরাং আমাদের দেখতে হবে যে কারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, অপব্যবহার করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযোদ্ধাদের, এবং কারা সত্যিকার ভাবে যে বৈষম্যহীন, যেটি আমাদের এখন সনদেও আসছে এবং স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, যে সাম্য, সামাজিক ন্যায় বিচার বা মানবিক মর্যাদা, এটি হচ্ছে বাংলাদেশের মৌল কাঠামো। সেটি রক্ষা করতে হলে আমার জন্য আমি যে অধিকার চাচ্ছি, অন্যের জন্যও কিন্তু একই অধিকার চাইতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ শাওন, ভালো থাকবেন।